বনে টুনি পাখি তার বাবা রাজু টোনার সাথে বসবাস করত। রাজু টোনা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাই সারাদিন শুয়ে বসে তার দিন পার করত। এদিকে টুনি এবারে ওবারে চেয়ে চেয়ে কিছু খাবার জোগাড় করে তার বৃদ্ধ বাবাকে খাইয়ে কোনো রকমে তাদের দিন পার করছিল। একদিন, বাবা, ও বাবা, বনের কোনো পাখি আর খাবার দিতে চায় না। সবাই আমাকে দেখলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে যে আমি কোনো কাজ জোটাতে পারিনি, কিভাবে এখন আমাদের দিন চলবে বলো তো বাবা? টুনির এমন কথা শুনে রাজু টোনা বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, মারে, আমি তোর এত হতভাগী বাবা যে অভাবের কারণে তোকে না দিতে পারছি বিয়ে, আর না বসিয়ে খাওয়াতে পারছি, অথচ তুই কষ্ট করে অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে আনছিস, আর আমি সেই খাবারগুলো বসে বসে খাচ্ছি। এভাবে কেন বলছো বাবা? আমি যে তোমারই মেয়ে। তুমি কোনো চিন্তা করো না, আমাদের সুখের দিন একদিন না একদিন আসবে। আর আজ আমি বনের ওই দক্ষিণ কোণে যাব, গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তুমি নিশ্চিন্তে থাকো বাবা। টুনি তার ভাবনা মতো বনের দক্ষিণ কোণে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর পথের মধ্যে যেতে যেতে ক্লান্ত হয়ে একটা ছোট্ট কলা গাছের নিচে বসে পড়ে টুনি। আর সে বলতে থাকে, হে ঈশ্বর, কষ্ট করার জন্যই কি আমার জন্ম হয়েছে? আর কোথায় যাব? কোথায় গেলে একটু সুখের দেখা পাবো ঈশ্বর? আজ গরিব বলে দুমুঠো খাবার খেয়ে কি বেঁচে থাকার অধিকার নেই? তুমি আমাকে মৃত্যু দাও ঈশ্বর, মৃত্যু দাও। টুনি যখন মনের দুঃখে এসব কথা বলছিল, তখনই টুনির পাশে থাকা কলা গাছটি কথা বলে ওঠে। আহা, তোর বুঝি অনেক কষ্ট, তাই না? তাই তুই এভাবে বলছিস? তোর মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। বল, তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করব। হঠাৎ করে টুনি ছোট্ট কলা গাছের কথা শুনে একেবারে চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। এরপর টুনি তার সমস্ত ভয় কাটিয়ে কলা গাছকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে কলা গাছ বলে, ও, তবে এই ব্যাপার? তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমি হলাম জাদুই কলা গাছ, সবার চাহিদা মতো প্রয়োজন মেটাতে পারি আমি। তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোর বাড়িতে রোপণ কর। আমি বড় হয়ে তোকে অনেক কলা দেব। সেই কলা বিক্রি করে তুই অনেক টাকা পাবি, আর তোর সব অভাবও দূর হয়ে যাবে। কলা গাছের এমন কথা শুনে টুনি অনেক খুশি হয়, আর কলা গাছটাকে উপড়ে নিয়ে টুনি সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। আর টুনি কলা গাছের ব্যাপারে তার বাবাকে সব কথা খুলে বলে। তারপর টুনি সেই ছোট্ট কলা গাছটিকে তার বাড়ির আঙিনায় রোপণ করে। আর প্রতিদিন টুনি কলা গাছের যত্ন পরিচর্যা করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর ছোট্ট কলা গাছটি একটি বিশাল কলা গাছে পরিণত হয়। এরপর সেই কলা গাছে অনেক কলা ধরে, আর টুনি তা দেখে ভীষণ খুশি হয়। তখন টুনি বলে, ও মা, এত কলা ধরেছে, আমি তো সব কলা বাজারে বিক্রি করে দেব। ঈশ্বর অবশেষে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আর কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার কলা গাছ দিয়ে সাহায্য করার জন্য। এরপর টুনি একটি ঝুড়িতে করে পাকা কলাগুলো পেড়ে নিয়ে বাজারে চলে যায়, আর সেই কলা বিক্রি করতে থাকে। কলা নেবে গো কলা, পাকা পাকা সুমিষ্টি কলা নিবে গো, নিয়ে যাও নিয়ে যাও, আমার কাছে সুন্দর সুন্দর কলা আছে। কিরে টুনি, তোর আবার কলা গাছ কোথায়? নতুন রোপণ করেছিস বুঝি? দেখি এক ঝুঁকি কলা, দেখি খেয়ে কেমন মজা। তো কত করে দাম রে তোর কলার? এক ঝুঁকি 10 টাকা করে গো দাদা। একবার খেয়েই দেখো না, আমার কলার যে স্বাদ তোমার মুখে লেগেই থাকবে। এ কথা বলে টুনি কবুতরকে এক ঝুঁকি কলা দেয়।
এভাবেই দেখতে দেখতে টুনির ঝুড়ির সব কলাগুলো নিমেষেই বিক্রি হয়ে যায়, আর টুনি কলা বিক্রি করে অনেক টাকা পায়। এভাবেই টুনি প্রতিদিন ওই জাদুই কলা গাছ থেকে কলা পেড়ে নিয়ে বাজারে বিক্রি করত। কিন্তু একসময় বাজারে দিন দিন কলার চাহিদা কমতে শুরু করে, কারণ তখন বনের মধ্যে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। আর প্রচন্ড গরম থাকার কারণে সব পাখিরা নারকেল জল খুঁজতে থাকে। আজ সারাদিন কলাগুলো নিয়ে বসে আছি, কিন্তু একটা কলাও বিক্রি হলো না। আমার কলাগুলো যে পচে যাচ্ছে। বনের সবাই তো আমার কাছে কলার বদলে নারকেল জলের খোঁজ করছে। এখন আমি নারকেল কোথায় পাবো? হে ঈশ্বর, তুমি কি আবার আমাকে পথের ফকির বানাবে? এ কথা বলে টুনি কলার ঝুড়ি নিয়ে বাজারেই বসে থাকে, কিন্তু তার একটা কলাও বিক্রি হয় না। এভাবেই বাজারে কলার চাহিদা কমতে থাকে আর নারকেলের চাহিদা বাড়তে থাকে। এরপর টুনির কলা বিক্রি করা বন্ধ হয়ে যায়। একদিন কলা গাছ টুনিকে বলে, টুনি, তুই আর আমার কলা বিক্রি করতে বাজারে নিয়ে যাস না কেন রে? দেখেছিস আমার কত কলা পেকে গেছে আর পেকে পেকে ঝুলে আছে। এত কলার ভারে তো আমি কদিন পর ভেঙেই যাবো রে। না গো কলা গাছ, তোমার কলার আর আমার এখন কোনো দরকার নেই। বাজারে এখন কেউ কলা নেয় না গো, সবাই নারকেল খোঁজে, কারণ গরমের সময় সব পাখিরা নারকেলের জল পান করে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না রে। তুই হয়তো ভুলে গিয়েছিস আমি একটা জাদুই কলা গাছ, যে কলা ছাড়াও আমি নারকেলও দিতে পারি। কিন্তু আমার গাছে নারকেল ধরাতে হলে তোকে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ বলো আমাকে? তুমি যা করতে বলবে আমি তাই করব। শোন তবে বলছি, ওই বনের উত্তরে একটা লাল পাহাড় আছে, আর ওই লাল পাহাড়ের পাদদেশে লাল একটা গোলাপ ফুল আছে। সেই লাল গোলাপ তুলে এনে সেটা রস করে যদি আমার কলা গাছের গোড়ায় দিতে পারিস, তবেই আমার গাছ থেকে নারকেল হবে। তবে সাবধান, ওই গোলাপের চারপাশে অনেক কাঁটা আছে, কিন্তু একটা কাঁটাও যদি তোর শরীরে ফোটে তবে তোর মৃত্যুর সমান যন্ত্রণা হবে রে। আমি পারবো আনতে সেই লাল গোলাপ, আমার সংসার যে চলছেই না, বাবার ঔষধ কিনতে হবে। তোমার কাছে নারকেল না পেলে যে আমাকে না খেয়ে মরতে হবে গো। আমি আজকেই ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। এই কথা বলে টুনি বনের উত্তরে লাল পাহাড়ের উদ্দেশ্যে যেতে থাকে। অবশেষে 3 দিন 3 রাত পার করে টুনি সেই লাল পাহাড়ের পাদদেশে পৌঁছায়, আর টুনি সেই লাল গোলাপটি দেখতে পায়। টুনি যেই না গোলাপের দিকে হাত বাড়ায়, গোলাপের কাঁটাগুলো টুনির হাতে বিঁধে যায় আর রক্ত পড়তে থাকে। আর টুনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার তো মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফোটেনি, মনে হচ্ছে কেউ যেন আমার শরীর থেকে হাতটাই আলাদা করেছে। না, যে করেই হোক এই লাল গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে। এই কথা বলে টুনি তার ক্ষতবিক্ষত হাত নিয়ে লাল গোলাপটি তুলে তার বাড়িতে চলে আসে, আর সেই ফুলের রস তৈরি করে কলা গাছের গোড়ায় দেয়। আর কলা গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে সেই কলা গাছে নারকেল ধরে। এ দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি সেই কলা গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে বাজারে চলে যায় আর নারকেল বিক্রি করে অনেক টাকা লাভ করে। দিন দিন টুনির উন্নতি হতে থাকে। আর এই দেখে বনের এক দুষ্ট লোভী যজ্ঞ কাক অনেক হিংসে করত। সে মনে মনে বলতে থাকে, হিংসে হিংসেতে শরীর একেবারে জ্বলে যাচ্ছে আমার। ওই গরিব টুনি পাখি নারকেল বিক্রি করে কি করে এত ধনী হয়ে গেল? তার নারকেলে কি এমন আছে? আজ রাতেই আমি ওই কলা গাছের নারকেলগুলো সব হাতিয়ে নেব। এ কথা বলে যজ্ঞ কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর রাত হলে যজ্ঞ কাক টুনি সেই কলা গাছের কাছে যায়, আর কলা গাছে নারকেল দেখে যজ্ঞ কাক ওই কলা গাছের নারকেলে হাত দিতে ধরে।
আর ঠিক তখনই যজ্ঞ কাকের শরীরে আগুন ধরে যায় আর যজ্ঞ কাক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম গো, মরে গেলাম। আমার শরীরে আগুন লেগে গেছে, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম। তুই আমার নারকেলে লোভের বশে হাত দিতে এসেছিস তাই না? দেখ তোর শাস্তি কি হলো, তুই পুড়ে ছাই হয়ে যাবি এখন। খুব মজা হবে আমার শয়তান যজ্ঞ কাক। এভাবেই যজ্ঞ কাক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুড়ে ছাই হয়ে যায় আর সে তার লোভের শাস্তিও পেয়ে যায়। আর এরপর থেকে টুনি তার বৃদ্ধ বাবা রাজুটোনাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। টোনা, তুমি যেদিন থেকে অসুস্থ হয়েছো সেদিন থেকেই আমি পাখিদের বাসায় কাজ করে সংসার চালাচ্ছি। ভেবেছিলাম কাজ করে যে টাকা পাবো তা থেকে কিছু টাকা জমিয়ে তোমার চিকিৎসা করাবো, কিন্তু সেসব তো কিছুই হচ্ছে না টোনা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি টুনি, কিন্তু কি আর করব বলো? ভগবান না আমাকে সুস্থ করছে না মৃত্যু দিচ্ছে। আমার যে এভাবে বিছানায় পড়ে থাকতে একদম ভালো লাগে না। এইসব অলক্ষণে কথা তুমি মুখে এনো না টোনা। আমার যত কষ্টই হোক না কেন, দেখো আমি একদিন ঠিক তোমার চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। জানো টোনা, আমি ভেবেছি এইবার আমি নিজের হাতে চুড়ি বানিয়ে সেই চুড়ি বাজারে বিক্রি করব, কারণ এখানে তো কারো চুড়ির দোকান নেই। তবে টোনা, আমি এখন চুড়ি বানানোর উপকরণগুলো জোগাড় করি, কেমন? এই সুন্দর বনটি হলো সোনাইমুড়ি বন। সেই বনেই বাসা বানিয়েছে টোনা আর টুনি পাখি। কিন্তু হঠাৎ করে টোনা অসুস্থ হয়ে যাওয়ায় সংসার চালাতে টুনির অনেক কষ্ট হতো। অবশেষে টুনি নিজেই চুড়ি বানিয়ে নিজেই বিক্রি করার পরিকল্পনা করে। দেখো টোনা, আমি কত সুন্দর করে চুড়ি বানিয়েছি, নিশ্চয়ই এগুলো সবার অনেক পছন্দ হবে। তবে টোনা, আমি এগুলো বিক্রি করতে গেলাম, কেমন? এই কথা বলে টুনি তার বানানো চুড়িগুলো নিয়ে বনে যায়। চুড়ি নিবে গো চুড়ি, আছে নানান রকমের চুড়ি, কে কে নেবে চুড়ি? এসো, চুড়ি নেবে গো চুড়ি। টুনির এমন আওয়াজ শুনে সেখানে সুখী পায়রা মিষ্টি দিয়ে চলে আসে, আর এত সুন্দর চুড়ি দেখে তো তারা অনেক খুশি হয়। আরে বাহ টুনি, তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর। আমি আগে কখনোই এত ভালো ভালো চুড়ি দেখিনি। দাও দাও টুনি, আমাকে 1 ডজন চুড়ি দাও তো। তবে তুমি এই চুড়িগুলো কোথায় পেলে? এগুলো আমি নিজের হাতেই বানিয়েছি গো, তোমাদের অনেক ভালো লেগেছে তাই না? হ্যাঁ হ্যাঁ টুনি, তোমার বানানো চুড়ি আমাদের সত্যি অনেক ভালো লেগেছে। এখন থেকে আমরা সবাই তোমার কাছেই চুড়ি নেব, বুঝেছো? টুনি, আমাকেও 2 ডজন চুড়ি দাও তো। এরপর টুনি সুখী পায়রা আর মিষ্টি টিয়েকে চুড়ি দেয়। তখন তারা টুনিকে টাকা দিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এভাবেই টুনি সারাদিন চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। ধীরে ধীরে টুনির বানানো চুড়ির কথা বনের চারদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে টুনির বাসার পাশেই থাকা এক কাকুলি কাকে টুনির এমন উন্নতি দেখে একদম সহ্য হয় না। না, এই শয়তান টুনি আগে কত গরিব ছিল, আমার বাসাতে কত কাজ করে খেয়েছে, কিন্তু এখন দেখো ও চুড়ি বিক্রি করে আমার থেকেও অনেক বড়লোক হয়ে যাচ্ছে। না, আজ থেকে আমি ওর মতো চুড়ি বানিয়ে বিক্রি করব। তখন সবাই আমার থেকে চুড়ি নেবে আর আমিও তখন অনেক টাকা উপার্জন করে ওর থেকে বড়লোক হব। এসব পরিকল্পনা করে কাকলিকা সেদিন থেকে চুড়ি বিক্রি করা শুরু করে। ও শালু শালি, কোথায় যাচ্ছ? তাও আবার আমার বানানো চুড়ি না নিয়ে যাচ্ছ? এসো এসো, চুড়ি কিনে নাও আমার থেকে। জানো আমি এই ভালো ভালো চুড়িগুলো অনেক সস্তা দামে বিক্রি করি গো, নাও নাও। না গো কাকুলি, আমি তোমার কাছ থেকে কোনো চুড়ি কিনবো না। তোমার বানানো চুড়ির থেকে টুনির চুড়ি অনেক ভালো, বুঝতে পেরেছো? আর তুমি যতই সস্তা দামে চুড়ি বিক্রি করো না কেন, আমরা কেউ তোমার চুড়ি কিনবো না। এই কথা বলে শালু শালিক রেগে সেখান থেকে চলে যায়। কি, আমার বানানো চুড়ির থেকে টুনির বানানো চুড়ি অনেক ভালো? দাঁড়াও টুনি, আজ যে করেই হোক তোমার চুড়ি আমি ভেঙেই ছাড়বো। তখন দেখি তোমার ওই ভাঙা চুড়ি কে কিনে নেয়।
এই কথা বলে কাকলি কাক টুনির বাসায় যায় আর সুযোগ বুঝে কাকলি টুনির সব চুড়ি ভেঙে দিয়ে ছুটতে পালিয়ে যায়। আর এসবের কিছুই টোনা জানতে পারে না, কারণ টোনা ঘুমিয়েছিল। আর একটু পরেই টুনি বাসায় ফিরে আসে। হায় ভগবান, কে আমার এত বড় ক্ষতি করলো! আমি একটু আগে চুড়িগুলো বানিয়ে বনে দানা আনতে গেলাম আর এসে চুড়ি বেচতে যাব বলে, তো এই সময়ের মধ্যে আমার চুড়িগুলো কে ভেঙে দিয়ে গেল! এসব বলে টুনি অনেক কাঁদছিল। আর এভাবে কাকলি কাক রোজ এসে টুনির চুড়ি ভেঙে দিয়ে যেত। আর টুনি ঠিক এইভাবেই কাঁদতো। একদিন সকালে টুনি অনেক কষ্ট করে চুড়ি বানায়। যাক, অবশেষে আমার চুড়ি বানানো শেষ হলো। তবে আমি এবার বাজারে যাই। ঘরে তো বাজারও নেই। বাজার নিয়ে এসে তারপর না হয় চুড়িগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এই কথা বলে টুনি খুশি মনে বাজার করতে যায়। আর এই সুযোগে কাকলি কাক এসে টুনি সব চুড়িগুলো নিয়ে যায়। এদিকে বাজার শেষ করে টুনি বাড়িতে যখন এসে চুড়িগুলো দেখতে না পায়, তখন টুনি ভীষণ ভেঙে পড়ে। সে কি, আমার তো সব চুড়ি এখানে রেখে বাজার করতে গেলাম, তবে আমার চুড়িগুলো কে নিয়ে গেল? এতদিন না হয় আমার চুড়িগুলো ভেঙে দিয়ে গেছে, আর আজকে চুড়িগুলো নিয়ে গেছে। তবে ঠিক আছে, আজ থেকে আমি আর চুড়ি বানাবো না। তখন দেখি কে আমার সর্বনাশ করতে আসে। সব কথা বলে টুনি অনেক কাঁদতে থাকে। আর সেদিনের পর থেকে টুনি আর চুড়ি বানায় না। টুনিকে এতদিন চুড়ি বিক্রি করতে না দেখে একদিন সব পাখিরা তার বাসায় আসে। কি গো টুনি, তুমি এখন চুড়ি বিক্রি করো না কেন বলো তো? আর দুদিন পরে তো আমার মেয়ের বিয়ে। আমি তো ভেবেছি তোমার হাতের বানানো চুড়ি আমার মেয়ের বিয়েতে আমার মেয়ের হাতে পরাবো, কিন্তু তোমাকে এখন চুড়ি বিক্রি করতে দেখা যায় না কেন বলো তো? তুমি কি এখন চুড়ি বানাও না? বলো তো কি হয়েছে তোমার? এরপর টুনি তার চুড়ির ব্যাপারে সবটা পাখিদের খুলে বলে। সব শুনে পাখিরাও অনেক কষ্ট পায়। আহারে টুনি, তুমি আর কষ্ট পেও না কেমন? একদিন তুমি নিশ্চয় চোরকে খুঁজে পাবে। তবে এবার আমরা আসি গো। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টোনাটুনির সংসারে অনেক অভাব দেখা দেয়। একদিন টুনি অসহায় হয়ে কাকুলি কাকের বাড়িতে যায় সাহায্য চাইতে। আর তখনই টুনি দেখে আর বানানো চুড়িগুলো কাকুলির বাসায়। তখন টুনি অনেক রেগে যায়। একি কাকুলি বোন, আমার বানানো চুড়ি তোমার বাড়িতে কেন? ও, তাহলে আমি এবার বুঝেছি, তুমি তাহলে এতদিন আমার চুড়িগুলো ভেঙেছো। দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে এই খবরটা জানাচ্ছি। এই কথা বলে টুনি বাকি সব পাখিদেরকেও ডেকে আনে আর তার বানানো চুড়িগুলো সবাইকে দেখায়। সে কি, সত্যি তো এগুলো তো সব টুনির বানানো চুড়ি। আর আমরা টুনির বানানো চুড়ি খুব ভালো করেই চিনি। ছি 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 কাকুলি, শেষে কিনা তুমি চুরি করতে শুরু করে দিয়েছো। হীরা, চুরির অপরাধে কাকুলিকে এই বন থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি বলো তোমরা? পায়রার এমন কথায় সব পাখিরা সম্মতি দেয় আর কাকুলি কাককে বন থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর তারপর থেকে টুনি আবারও চুড়ি বানিয়ে বিক্রি করতে থাকতো আর সুখে দিন কাটাতো। আরে আরে, বাহিরে তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তবে আগামী 3 দিন বৃষ্টি না থামলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে অনেক দানা মজুদ আছে। তাহলে তো এখন আর পড়াশোনা করতে হবে না, তাই না মা? পড়াশোনা করতে হবে না আর স্কুলেও যেতে হবে না, শুধু ঘরে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেওয়া যাবে, তাই না মা বলো? ওরে আমার পড়াচুনি মেরে, শোনো মেয়ের কথা। শোন মা, জীবনে বড় হতে হলে, খাবার খেতে হলে, পরিশ্রম করতে হলে মন দিয়ে পড়াশোনা আর অনেক পরিশ্রম করতে হবে। তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে।
একে একে কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও, যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও, এই এক বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনে রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো, পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়ে খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না, আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না, তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর, আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে, তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছি গো, দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো।
বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন চলে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম। তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহাপাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো, আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে, আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়।